একাত্তর সংযোগ এবং আরো একবার স্বাগত জানাচ্ছি সবাইকে। অ্যাডভোকেট তুরিন আফরোজ, আপনি শুনলেন এতক্ষণ অ্যাডভোকেট তাজুল ইসলাম যে বিষয়গুলো বলছিলেন। আমার প্রশ্নটি ছিল যে প্যারা মিলিশিয়া বাহিনী গঠন এবং সেগুলোর নেতৃত্ব দান এবং সেগুলোতে সংঘটিত যা কিছু আছে সেটিকে কোনোভাবে অভিযোগের আওতায় আনা যায় কিনা। আরো একটি বিষয় অ্যাডভোকেট তাজুল ইসলাম যেটি বারবার বলছেন যে কোনোভাবেই সেই সময়কার সংবাদপত্রকে এভিডেন্স হিসেবে বা সাক্ষ্য প্রমাণ হিসেবে নেওয়া যায় না, সে বিষয়ে আপনি কি বলবেন? আচ্ছা, প্রথমে হচ্ছে যে যেই প্যারামিলিশিয়া গঠন করা বলছে যে শুধুমাত্র গঠন করার মধ্যে মানে জাস্ট ওনার কথাটুকুর মধ্যে আমি শুধু সীমাবদ্ধ থাকি, যেটুকু আমরা বুঝলাম যে এরকম একটি প্যারামিলিশিয়া গঠন করলাম, গঠন করে কি অপরাধ করার আগে এটি কোনো অপরাধ নয়। এখন কথা হচ্ছে আজকে জঙ্গি বাহিনী গঠন করছে, এটি অপরাধ নয়। এটি কি একটা কোনো কথা হলো যে একটি আমি প্যারামিলিশিয়া গঠন করছি যেখানটাতে গণহত্যার উদ্দেশ্যে, যে একটি পুরো জাতিকে যারা স্বাধীনতা চাচ্ছে তাদেরকে ধ্বংস করার উদ্দেশ্যে এইভাবে একটি প্যারামিলিশিয়া গঠিত হচ্ছে। তো এই একটি যদি জেনোসাইড করবার জন্য, গণহত্যা করবার জন্য একটি প্যারামিলিশিয়া গ্রুপ করে, আমরা কি অপেক্ষা করে থাকবে তারা কবে কখন গণহত্যা করবে? এটাকে আইন কি বলে? গঠনের সাথে সাথে ইট ইজ আ ক্রিমিনাল অর্গানাইজেশন। ক্রিমিনাল অর্গানাইজেশনে যা শাস্তি হওয়া উচিত তাই হওয়া উচিত। দ্বিতীয় যে ব্যাপারটি হচ্ছে যে যেহেতু যুদ্ধ অপরাধের ইস্যুতে আমরা প্রায় শুনি অনেকের মুখ থেকে যে আমরা কিন্তু আমাদের হাতে রক্ত নেই, কোন ঘটনার সাথে আমি জড়িত আমাকে প্রমাণ করতে হবে। এই যে একটি ব্যাপার, এটি হচ্ছে একটা ধোঁয়া তোলা। কারণ হচ্ছে যুদ্ধ অপরাধের বিচার কিন্তু ফৌজদারি আইনের অধীনে হচ্ছে না। পৃথিবীর কোন দেশে কোন কালে কোন যুদ্ধ অপরাধ গণহত্যার বিচার কিন্তু ফৌজদারি তাদের তথাকথিত আইনে ওই প্রমাণ সাপেক্ষে হয় না। আমরা যদি আমাকে কিন্তু প্রশ্নের উত্তর দিতে, আপনি একটু আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকেন, অন্যের প্রতি শ্রদ্ধাশীল থাকেন না। অ্যাডভোকেট তাজুল ইসলাম, আপনার কথা বলার সময় আমি কিছু বলিনি, আমাকে উত্তর দিতে দিন। তাহলে হচ্ছে নুরেমবার্গ ট্রাইব্যুনালে যে বিচার হয়েছে, ইউগোস্লাভিয়াতে যে বিচার চলছে, রুয়ান্ডাতে যে বিচার চলছে, সিয়েরা লিওনে যে বিচার চলছে, কম্বোডিয়াতে যে বিচার চলছে, প্রত্যেকটা বিচার চলছে কিন্তু বাংলাদেশে ৭৩ সালে যে আইন সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী। আজকে যদি এখানে এসে কেউ বলে এটি মানি না, কারণ আমরা দেখেছি ডিফেন্সের যে সাবমিশন তারা একেবারে হাজার হাজার কেস রেফারেন্স এনে দিয়ে দিচ্ছেন এই সমস্ত ট্রাইব্যুনাল থেকে। তো ওই সমস্ত ট্রাইব্যুনালে যে বিচার পদ্ধতি চলছে, যে আইনের মাধ্যমে চলছে, তারই সমান একটি আইনের যদি এখানে বিচার হয় এখানে হবে না। এটি তো হয় না যে বিচার মানে কিন্তু তাল গাছ আমার, এই কাজটি কিন্তু করা ঠিক হচ্ছে না। আর পরের যে কথাটি হচ্ছে যে সুপিরিয়র রেসপন্সিবিলিটির কথাটি, যে একজন নেতা বা সে যদি নেতৃত্ব দান করে সেখানটিতে সুপিরিয়র রেসপন্সিবিলিটির ইস্যু তো কোনো ফৌজদারি আইনে পাওয়া যাবে না, কোনো দেশে ন্যাশনাল আইনে পাওয়া যাবে না। সেই ইস্যুটি কিন্তু আসবে কিন্তু ইন্টারন্যাশনাল আইনের জুরিসপ্রুডেন্সে। সেখানে আমরা দেখেছি অতীতে অনেক অনেক বছর থেকে পিটার হ্যাভেনবাকের বিচার থেকে কিন্তু নেতৃত্বের দায়বদ্ধতার জন্য নেতাদের বিচার করা হয়েছে যে অ্যাট্রোসিটি তাদের অধীনে হয়েছে। সুতরাং এই কথাটি মোটেও ঠিক নাই যে এখানে বাংলাদেশে একটি আজব একটি কারখানা তৈরি করে এই বিচার চলছে। তারপরে যে কথাটি এসেছে শুধুমাত্র সংবাদপত্রের রিপোর্টের ভিত্তিতে কোনো প্রমাণ ছাড়া তাদেরকে কোনো রকম কনভিকশন করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি। যেহেতু এখনো বিষয়গুলো বিচার্য রয়েছে, আমরা অপেক্ষা করছি রায়ের জন্য। তবে এই মুহূর্তে আমার হাতে যে উদাহরণটি রয়েছে সেটি হচ্ছে ইউগোস্লাভিয়া যে ট্রাইব্যুনাল রয়েছে ICTY, সেই ট্রাইব্যুনালে তলিমির কেসের কনভিকশন হয়েছে শুধুমাত্র নিউজ পেপারের উপর ভিত্তি করে। আর আমাদের এখানে যে বিচার চলছে সেখানে আইনে কিন্তু সুস্পষ্টভাবে 19 ধারাতে এটি উল্লেখ করা রয়েছে। আজকে যদি বলতে হয় আপনারা বলছেন যে এটি ঠিক না, তাহলে কি আইনটিকে চ্যালেঞ্জ করছেন? যে আইনের অধীনে এসে ডিফেন্সের লড়াই করছেন সেই আইনটিকে মানছেন না, বলছেন এই আইনটি ঠিক হচ্ছে না। আমার মনে হয় আপনি দর্শকদেরকে বিভ্রান্ত করছেন এবং আপনি নিজেও বিভ্রান্ত। কারণ হচ্ছে যে নিউজ পেপার রিপোর্টের এভিডেন্স হিসেবে গ্রহণ করা যাবে না সেটা কিন্তু আমি বলছি না, কিন্তু যেটা করতে হবে কোর্টকে প্রবেটিভ ভ্যালু হিসেবে সেটা যাচাই বাছাই করতে হবে। আমি একটু